বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর, চীনের ল্যাবরেটরি থেকে মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন সম্ভাবনা অত্যন্ত কম, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত তার ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশকে নেপালে সার রপ্তানির সুযোগ করে দিয়েছে। এতে কি সুবিধা হতে পারে? এটাকে আমরা নিয়মিত যদি করতে পারি, বাংলাদেশ এবং নেপাল এবং বাংলাদেশ এবং ভুটান, তাহলেই এটা বাংলাদেশের জন্য কার্যকর হবে এবং তারাও আমাদের বাংলাদেশে রপ্তানি না, শুধু আমাদের পোর্টগুলোকে ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য তারা করতে পারবে। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত নতুন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে বিএসএফ, সেগুলোর একটারও বিচার বা শাস্তি হচ্ছে না, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। আরও থাকবে ফেসবুক লাইভ, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীনের একটি ল্যাবরেটরি থেকে মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন সম্ভাবনা কম। চীনের যে শহর থেকে করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছিল সেই উহান শহর পরিদর্শন করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছে। কিছু অপ্রমাণিত অভিযোগে বলা হয় যে উহান শহরের একটি গবেষণাগারে বাদুড়ের দেহে করোনা ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় কোনো দুর্ঘটনাবশত তা বাইরে ছড়িয়ে পড়ে মহামারী সৃষ্টি করে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে আজ চতুর্থ দিনের মতো বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। রাজধানী নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করেছে। এতে কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বলেছেন, তার দেশ যদি হুমকির সম্মুখীন হয়েছে বলে মনে করে তাহলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতেও পারেন। রাষ্ট্রীয় টেলিভিশনে করা এই অত্যন্ত ব্যতিক্রমী মন্তব্যে মাহমুদ আলাভি তার দেশকে আটকে পড়া বেড়ালের সঙ্গে তুলনা করেন, যখন সে অভাবিত কোনো কিছু করে ফেলতে পারে। ইরানের কর্মকর্তারা বরাবরই বলে আসছিলেন যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসনের পর আজ সেনেটে তার বিচারের প্রক্রিয়া আর ঘণ্টা দেড়েক পরেই শুরু হতে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি 1 মাসের কিছু বেশি আগে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে দাঙ্গার আগে তার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় বিদ্রোহে উস্কানি দিয়েছিলেন। রুশ আগ্নেয়াস্ত্র নির্মাতা কালাশনিকভ, যারা AK-47 বন্দুক বানিয়ে থাকে, তারা এমন একটি শটগান তৈরি করার পরিকল্পনা ঘোষণা করেছে যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে চালানো যাবে। সংযুক্ত আরব আমিরাতের উৎক্ষেপণ করা একটি মহাকাশযান এখন মঙ্গল গ্রহ অভিযানের একটি গুরুত্বপূর্ণ পর্বে প্রবেশ করতে যাচ্ছে। যানটিকে এখন তার গতি কমিয়ে আনতে হবে যাতে সে মঙ্গল গ্রহের নিজস্ব মাধ্যাকর্ষণের আওতার মধ্যে ঢুকতে পারে। বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে চীনের একটি ল্যাবরেটরি থেকে মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল এমন সম্ভাবনা কম। চীনের যে শহর থেকে করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছিল সেই উহান শহর সফর করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছে। এমন একটি অপ্রমাণিত অভিযোগে অনেকে বলেছেন যে উহান শহরের একটি গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আরও শুনুন ফারহানা পারভিনের প্রতিবেদনে। চীনের পশ্চিমাঞ্চলীয় হুবে প্রদেশের উহান শহর থেকে 2019 সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়েছিল। কিছু অপ্রমাণিত অভিযোগে বলা হয়, উহান শহরের একটি সংক্রামক ব্যাধি সংক্রান্ত একটি গবেষণাগারে বাদুড়ের দেহে করোনা ভাইরাস নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল সে সময়ই কোনো দুর্ঘটনাবশত তা বাইরে ছড়িয়ে পড়ে মহামারী সৃষ্টি করে। কিন্তু এখন উহান সফরকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দল সে সম্ভাবনা প্রত্যাখ্যান করছে। ওই মিশনের প্রধান পিটার বেন এমবারেক বলছেন, উহানের ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়িয়ে পড়েছিল এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দলটি উহান শহরের মাছ, মাংস ও বন্যপ্রাণী বিক্রির বাজার, গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতাল ঘুরে দেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, তারা মনে করেন যে ভাইরাসটির উৎপত্তি হয়তো প্রাণীর দেহেই ঘটেছিল এবং সেখান থেকে এটি মানুষের মধ্যে ছড়িয়েছিল, কিন্তু কিভাবে তা তারা নিশ্চিত নন। মিস্টার এমবারেক বলছেন, ভাইরাসের উৎস বের করার জন্য আরও গবেষণা দরকার। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, তারা তদন্তের সময় কিছু নতুন তথ্য পেয়েছেন, কিন্তু তাতে এ রোগের বিস্তারের কাহিনীতে
কোনো নাটকীয় পরিবর্তন ঘটছে না। বাদুড় বা প্যাঙ্গোলিনের মতো প্রাণী থেকে এই ভাইরাস মানুষের ছড়ানোর কথা বলা হয়েছে। অনেকে হিমায়িত খাদ্যের মাধ্যমে ভাইরাস ছড়ানোর কথাও বলেছেন, কিন্তু এগুলোর কোনোটির পক্ষেই নিশ্চিত প্রমাণ মেলেনি। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীতে এ পর্যন্ত 10,60,00,000-এরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 23 লক্ষ লোকের। কিন্তু কিভাবে, কোথায় এবং কেন এই মহামারীর সূচনা হলো তা জানতে অনুসন্ধান এখন স্পষ্টতই আগামী দিনগুলোতেও চলতে থাকবে। ফারহানা পারভিন। ভারতীয় রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে 27,000 টন সার রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা পেয়েছে বাংলাদেশ এবং ইতিমধ্যেই সার বোঝাই ট্রেনটি ভারতীয় রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বাংলাদেশ ভারতকে সব ধরনের ট্রানজিট সুবিধা দেবার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশি যানবাহনের জন্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছে। অথচ ভারত মাঝে মধ্যে বিশেষ অনুমতি দিলেও নিয়মিত ট্রানজিট সুবিধা বাংলাদেশকে দিচ্ছে না। কেন? বাধাগুলো কোথায়? ঢাকা থেকে শুনুন এ নিয়ে রাকিব হাসনাতের প্রতিবেদন। বাংলাদেশ ও নেপালের মধ্যে 1976 সালে যে ট্রানজিট চুক্তি হয়েছিল তাতে কিছুটা সংশোধনী এনে গত বছরের অগাস্টে রেলপথে নেপালকে ট্রানজিট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেলপথে পণ্য পরিবহনের সুবিধা তৈরি হওয়ার কথা। দীর্ঘ প্রতীক্ষার পর এই রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে 27,000 টন সার রপ্তানির জন্য ট্রানজিট সুবিধা দিয়েছে ভারত। অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলছেন, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানের সাথে এই যোগাযোগ নিয়মিত হলে বাংলাদেশের মংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দরের ব্যবহার আরও বিস্তৃত হতো। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ভুটানের সাথে বাণিজ্যের একটা কিন্তু চুক্তি হয়েছে এবং সেটাকে আমরা নিয়মিত যদি করতে পারি বাংলাদেশ এবং নেপাল এবং বাংলাদেশ এবং ভুটান, তাহলেই এটা বাংলাদেশের জন্য কার্যকর হবে এবং তারাও আমাদের বাংলাদেশে রপ্তানি না শুধু আমাদের পোর্টগুলোকে ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য তারা করতে পারবে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ ভারতকে প্রায় সব ক্ষেত্রেই ট্রানজিট সুবিধা দিলেও ভারতের মধ্য দিয়ে বাংলাদেশি যানবাহনের নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা নিয়মিত হয়নি। গবেষক ও অর্থনীতিবিদ নাজনীন আহমেদ এজন্য দায়ী করছেন বাংলাদেশের প্রস্তুতির অভাব এবং ভারতের বড় ভাই সুলভ আচরণকে। ভারতের বড় ভাই সুলভ আচরণের কারণে তারা নিজেদের সুযোগ সুবিধা রাখার দিকে যে বেশি চেষ্টা, সেইটা ভূমিকা রেখেছে। অন্যদিকে আমাদের প্রস্তুতিরও অভাব কমতি ছিল, যেটা ইদানিংকালে পুষিয়ে নেওয়ার বা প্রস্তুতির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমাদের বিভিন্ন পণ্যের জন্য যে ভারতের উপর নির্ভরশীলতা বা আমরা আনি তাদের কাছ থেকে, সেইটাও আমি মনে করি আমাদের নেগোসিয়েশনকে আমাদেরকে রয়ে সয়ে করতে হয়। সেভেন সিস্টারের অর্থনীতিকে ঘিরে যদি আমরা নেগোসিয়েশনটা প্রপারলি করতে পারি, খুব প্রস্তুতি নিয়ে কস্ট বেনিফিট অ্যানালিসিস করে যদি নেগোসিয়েশনগুলো রেগুলার রাখা যায়, তাহলে আমি মনে করি যে ট্রানজিট সংক্রান্ত সুযোগ সুবিধার বিষয়গুলো তাৎক্ষণিক বা পিসমিল ভিত্তিতে না হয়ে রেগুলারলি করা সম্ভব হবে। এখন নেপালে পণ্য আনা নেয়ার ক্ষেত্রে ভারতের বন্দর ব্যবহার করতে হয়। অর্থনীতিবিদদের ধারণা, বাংলাদেশকে ট্রানজিট সুবিধা না দেওয়ার পেছনে এটিও একটি বড় কারণ। অথচ ভারতকে ট্রানজিট বিষয়ে প্রায় সব সুবিধাই দিয়েছে বাংলাদেশ। এমনকি ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় জাহাজ চট্টগ্রামে আসার পর তাদের আনা পণ্য চট্টগ্রাম থেকে আখাউড়া ও আগরতলা স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা ও আসামে গেছে গত জুলাইয়ে। কাজ চলছে মংলা বন্দর ব্যবহার নিয়েও। কিন্তু বাংলাদেশ কেন নিয়মিতভাবে ভারতের উপর দিয়ে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা পাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, কিছু বিষয়ে বিলম্ব হলেও দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার থাকায় সব বাধাই ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করছেন তারা। বিষয়টা হচ্ছে, যেমন আমাদের ধরি তিস্তার পানি বন্টনের বিষয়টা, আপনি জানেন যে এটা মনমোহন সিং যখন আসলো তখন কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু এটা পশ্চিমবাংলার সেই সরকার প্রধানের জন্য সেটা হয়নি, তিনি বেঁকে বসলেন। এইরকম ভারতের সঙ্গে আমাদের সম্পর্কগুলো ঠিকই আছে, কিন্তু আঞ্চলিক যে তাদের যে প্রদেশগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের সরকার আছে, তাদের বিভিন্ন ইস্যু থাকে, এইসব ইস্যুগুলো অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এগুলো কিন্তু এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে। মিস্টার চৌধুরী বলছেন, বাংলাদেশ যে সুবিধা দিচ্ছে সেটার বিনিময়ে বাংলাদেশকেও নানাভাবে সহায়তা করছে ভারত। ভারত যে দিচ্ছে না তা না, মংলা পোর্ট আপগ্রেডেশনের জন্য তারা এখানে অর্থ বরাদ্দ দিয়েছে। আমাদের চট্টগ্রাম বে টার্মিনালও তাদের একটা প্রতিশ্রুতি আছে, পায়রাতে আছে, এবং আমাদের যে ইনল্যান্ড যে ওয়াটারওয়ে সেখানেও তারা আমাদের করছে, এবং অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারত যথেষ্ট ভূমিকা রাখছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলছেন, বাংলাদেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনে ভারতও এখন যেভাবে এগিয়ে আসছে তাতে খুব শিগগিরই আরও অগ্রগতি হবে বলেই আশা করছেন তারা।
ঢাকা থেকে রাকিব হাসনাত। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে সম্প্রতি যেসব নতুন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে বিএসএফের প্রহরীরা, সেগুলোর একটারও তদন্ত বা দোষীদের শাস্তি হচ্ছে না। সীমান্তে গুলি চালিয়ে হত্যার ঘটনা মাঝে অনেকটা কমে এলেও সম্প্রতি আবারও তা বেড়েছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এছাড়া ভারতের প্রতিশ্রুতি মতো গুলি চালানো যেমন সম্পূর্ণ বন্ধ হয়নি, তেমনি সীমান্ত অঞ্চলে কর্মরত একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করছে যে এক শ্রেণীর বিএসএফ কর্মী যৌন সুবিধার বিনিময়ে পাচারে সহায়তা করছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এক দশক আগে তাদের এক বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে ভারত সরকার লিখিত নির্দেশ দিয়েছিল যাতে সীমান্তে গুলি চালিয়ে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনা যায়। মানবাধিকার সংস্থাটি বলছে, সেই নির্দেশ এবং মারণাস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণের ফলে সীমান্ত হত্যা যথেষ্ট কমে গিয়েছিল। কিন্তু আজ প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত হত্যা আবারও বেড়েছে। এরই সঙ্গে সীমান্ত অঞ্চলের মানুষকে হেনস্থা, বিচার বহির্ভূত হত্যা এসবও চলছে বলে তাদের অভিযোগ। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলছিলেন, আমরা দেখেছিলাম যে বর্ডারে কিন্তু অনেক কমে গিয়েছিল এখানে 2-3 বছর ধরে, এটা কিন্তু আবার এসকেলেট করছে। বাংলাদেশ গভর্নমেন্টও রেজ করেছে, বাংলাদেশ হিউম্যান রাইটস গ্রুপসরা রেজ করেছে যে আবার এরকম ভাবে বিএসএফ এর অ্যাট্রসিটিসটা বেড়ে গেছে। আমাদের এখন কথা হলো ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে হয়তো বিএসএফ ভাবে যে তারা যখন এটা করছে তাদের তো কিছু হয় না, তাদের তো কোনো পানিশমেন্ট হয় না। ফেলানির মতো কেসেও তাদের কোনো পানিশমেন্ট হয়নি, তাই জন্য তারা এই অ্যাবিউসেস যখন করে তারা ইমিউনিটি পায় ফ্রম প্রসিকিউশন। হিউম্যান রাইটস ওয়াচ আজ তাদের প্রকাশিত প্রতিবেদনে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে যে সীমান্তে অধিকার লঙ্ঘনের যত ঘটনা ঘটছে তার তদন্ত করা হোক এবং দোষী বিএসএফ কর্মীদের শাস্তি হোক। মিস গাঙ্গুলি বলছিলেন, গুলি চালিয়ে হত্যা ছাড়াও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চলে কর্মরত অধিকার রক্ষার সংগঠনগুলি হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে যে সম্প্রতি নারীদের সম্ভ্রমহানির ঘটনাও ঘটছে সীমান্তের নানা এলাকায়। আমাদেরকে এমন কেসেসও জানানো হয়েছে যখন তারা বর্ডার পোস্টে চেকিং করছে তখন মহিলারা লাকুঠি চাল যখন শাড়ির মধ্যে বেঁধে নিয়ে যায় তখন সেটা ধরার জন্য তাদের গায়ে হাত দেয়, বা যেখানে মহিলারা পুকুরে চান করছেন ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এইরকম টাইপেরও সেক্সুয়াল অ্যাবিউজও আমরা দেখেছি। যদি কেউ আওয়াজ ওঠায় তখন কিন্তু বিএসএফ এর অথরিটিরা অনেক সময় ওদের উপরে আরো অত্যাচার করে। বারে বারেই এরকম রিপোর্ট আসছে। প্রবলেমটা এই হলো যে ডিসিপ্লিনারি অ্যাকশন ঠিক মতো নেওয়া হয় না। কোনো একটা সোলজারকে যদি পানিশ না করা হয় তখন অন্যরা, এই একটা কালচার অফ ইম্পিউনিটি যেটা বলি আমরা, যে অ্যাবিউজেস যখন হয় তখন পানিশমেন্ট হবে না, তখন অন্যরাও ওরকম ভাবেই অ্যাক্ট করবে। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে কাজ করে এমন একটি মানবাধিকার সংগঠন মাসুমের প্রধান কিরিটি রায় বলছিলেন, আজকেই তিনি গিয়েছিলেন একটি সীমান্ত অঞ্চলে যেখানে বাসিন্দারা তাকে জানিয়েছেন যে কিভাবে এক শ্রেণীর বিএসএফ প্রহরী নারীদের সম্ভ্রমহানি ঘটাচ্ছে সেখানে। এই তো এক্ষুনি আমি পিপলে গ্রামে আছি, এখানে কাঁটাতারের ওপারে হাজার হাজার বিঘে জমি, সেখানে বিএসএফ মহিলাদের ঢুকতে দেবে না। মহিলাদের পরীক্ষা করছে পুরুষ বিএসএফ, এবং প্রতিটি বর্ডারে কিছু কিছু বিএসএফ এর দালাল এই সমস্ত আছে যারা তাদের বাড়ির মহিলাদের ফোর্স সেক্সে যুক্ত হয়ে গেছে এবং তার বিনিময়ে বাড়ির পুরুষকে হয়তো গরু পাচার করতে দিচ্ছে। মানে মানুষকে মারা শুধু নয়, এখন ইদানিং আরম্ভ হয়েছে মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ মানুষকে মেরে পদ্মার জলে ভাসিয়ে দিচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সম্বন্ধে চেষ্টা করেও বিএসএফ এর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু বিএসএফ কর্মকর্তারা আগেও বারেবারেই বলেছেন যে প্রতিটা গুলি চালনার ঘটনায় তারা এবং স্থানীয় পুলিশ পৃথক তদন্ত করে। সেনাবাহিনীর কোর্ট মার্শালের মতোই তাদেরও জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট আছে, যেখানে দোষী কর্মী অফিসারদের যা সাজা দেওয়া হয় তা অসামরিক বিচার ব্যবস্থার থেকেও কঠোর। বিএসএফ ইউনিটগুলিতে কয়েদখানাও আছে যেখানে বিচারাধীন বা দোষী কর্মীদের বন্দী হিসাবে রাখা হয়। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে আজকের ফেসবুক লাইভ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলায়, সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এবং আজকে আমাদের আলোচনা বিষয়ের মধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশে করোনা ভাইরাসের গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সরকার এটি চালু করেছে এবং আজকে তৃতীয় দিন
যথারীতি দেশের প্রায় 1000-এর উপর হাসপাতালে একসাথে এই টিকাদান কর্মসূচি চলছে। গত কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে নানান রকম আলোচনা চলছে সবখানে। এই টিকা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া এবং খানিক বিশেষে আমরা দেখতে পাচ্ছি একদল বলছেন ভ্যাকসিন নেবেন, আর কেউ বলছেন ভ্যাকসিন নেবেন না। সব মিলে আজকে তৃতীয় দিনে যখন পা দিয়েছে, কি অবস্থা বাংলাদেশে, কেমন চলছে টিকাদান কর্মসূচি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত হয়েছেন। ডক্টর মোস্তাক হোসেন, যিনি উপদেষ্টা আইইডিসিআর। আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে ডক্টর অতীশ কুমার বাছার, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পাবলিক হেলথ নিয়ে কাজ করছেন এবং একই সঙ্গে একজন চিকিৎসক। এছাড়া আছেন ডক্টর রনক জাহান, যিনি মূলত মেডিকেল অফিসার এবং তিনি কোভিড ইউনিটে কাজ করছেন বিএসএমএমইউতে। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলায়। আমরা আসলে যেটা বলছিলাম যে শুরু থেকেই এই ভ্যাকসিন নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল এবং প্রথম দিন থেকেই যে বিষয়টি আলোচনায় আসে যে মানুষের আগ্রহের ঘাটতি, এবং আমরা দেখছিলাম যে শনিবার যেদিন আসলে করোনা ভাইরাস দেওয়ার আগের দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছিলেন 3.5 লাখেরও খুব কম মানুষ, এবং প্রথম দিন 30,000-এর মতো লোককে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিনে দেওয়া হয়েছে 46,000 মানুষকে। সব মিলে 77,000-এর মতো টিকাদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশে আমরা জানি যে মোটমাট এখন প্রথম দফায় 35 লাখ টিকা দেবার লক্ষ্য সরকারের। কিন্তু এই যে মানুষের অনাগ্রহ এবং কথা বলা হচ্ছে, এরপর সরকার একটা নিয়ম পরিবর্তন করলো, বয়স সীমা কমিয়ে আনলো, এটা কি আসলে কোনো এখন প্রভাব ফেলবে? ডক্টর মোস্তাক হোসেন, আপনার কাছেই প্রথমে যেতে চাই। সব মিলে এখন পর্যন্ত টিকাদান প্রক্রিয়ায় আপনি কতটা সন্তুষ্ট, একটু বলবেন। প্রথমটা শুরু হয়েছে অল্প করেই। আমার প্রথম থেকে ধারণা ছিল যে টিকার বিষয়ে মানুষের এত আগ্রহ ছিল যে কেন টিকা আসছে না, বাংলাদেশ কি পাবে না, বা যাদের কাছ থেকে টিকা আনার কথা তারা কি দেবে কিনা। তো আমার ধারণা ছিল যে উপচে পড়া ভিড় থাকবে, টিকা আসার সঙ্গে সঙ্গে সবাই কে আগে নেবে সেটা নিয়ে। কিন্তু যারা আমাদের দেশের বাইরের যারা অভিজ্ঞ এই টিকা নিয়ে পশ্চিম দেশগুলোতে নানা রকম প্রচার হচ্ছে, তারা বললো যে ঢেউ বাংলাদেশে লাগবে। ইউরোপ আমেরিকাতে যেরকম সংশয় সন্দেহ সেগুলো বাংলাদেশেও এসছে, এবং প্রায় একই ধরনের প্রশ্ন। বা আমাদের প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতে ধর্মীয় দিক থেকে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছিল সেগুলো এখানে আসছে। তবে আমি বলবো যে ইউরোপ আমেরিকা কিংবা ইন্দোনেশিয়ার চাইতে এখানকার প্রশ্নের মাত্রা অনেক কম, এটার মানে আক্রমণাত্মক জিনিসটা অনেক কম। মানুষ জানতে চায়, এই জানতে চাওয়াটা কিন্তু আমি ইতিবাচক ভাবেই দেখি, যে চোখ বুঝে একটা কিছু গ্রহণ করার চাইতে সংশয় থেকে যদি কেউ প্রশ্ন করে এবং তার বৈজ্ঞানিক জবাব দিতে পারি আমরা মানে চলতি হওয়ার পন্থী না হয়ে বা হুজুগে কোনো কথা না বলে আমরা যদি বৈজ্ঞানিকভাবে কোনো যুক্তি প্রতিষ্ঠা করি, তাহলে এই টিকা গ্রহণ করার যে কার্ভটা সেটা দিন দিন বাড়ছে না, বাড়তেই থাকবে। আমি বলি অনেক সময় যে মহামারী যে কার্ভ দেখেছি আমরা, প্রথমে অল্প শুরু হয়েছে, পরে বাড়তে বাড়তে একেবারে চূড়ান্ত জায়গায় গিয়েছে। তো বাংলাদেশে আমাদের টিকার বিষয়টা তাই, আমরা শুরু করেছি অল্প, দিন দিন কিন্তু বাড়ছে এবং এটি কিন্তু বাড়তেই থাকবে, কারণ মানুষ সংশয় নিয়ে জানতে চেয়েছে এবং তার জবাব পাচ্ছে। আমি বলছি না সবাই এই মুহূর্তে জবাব পেয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। আমরা ওয়েবসাইটে নিবন্ধন করবার জন্য যেটা বলেছি সেটা কিন্তু সবার কাছে সহজলভ্য নয়। সেটা একটা সেই জড়তা কাটছে, যারা সহায়তাকারী তারা এখন সহায়তা করছেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে তারা সহায়তা করছে। এখানেও কিন্তু একটা ধারণা ছিল যে যেহেতু অনেক ভিড় পড়বে, কাজে এটা নিয়ে একটু কড়াকড়ি করি যে নিবন্ধন এখানে করা হবে না। কিন্তু দেখছি যে ভিড় যেহেতু কম, এখন কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অনেকেই নিবন্ধন করবার সঙ্গে সঙ্গে তারা টিকাটা পেয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন পরে এই সুযোগটা থাকবে না। একটা জিনিস পরিষ্কার ডক্টর মোস্তাক হোসেন, যে শুরু থেকে যখন করোনা ভাইরাস বাংলাদেশে প্রথম, আমরা জানি যে প্রায় 1 বছর হতে চললো, মার্চের 8ই মার্চ 2020-এ আমরা এটি প্রথম বাংলাদেশে খবর আসে, তখন থেকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে দেশের স্বাস্থ্য বিভাগকে, সরকারকে, সব মিলে একটা সমন্বয় করতে গিয়ে। এবং এই টিকাদান কর্মসূচিতেও শুরু থেকে একটা সেটা আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নানান রকম ক্ষেত্রে কিছু জায়গায় হয়তো বা সরকারের সিদ্ধান্তহীনতা বা আবার পরে সেখান থেকে সরে আসা, নতুন করে সিদ্ধান্ত নেয়া। একটু আমি রনক জাহান আপনার কাছে যেতে চাই। আপনি হচ্ছেন বাংলাদেশে যারা একেবারে প্রথম দিন টিকা নিয়েছেন তাদের মধ্যে একজন। আপনার অভিজ্ঞতা এবং একই সঙ্গে কেন আপনি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়েছেন, কিন্তু আপনার আশেপাশে নিশ্চয়ই এরকম মানুষও আছে যারা এই টিকা নিয়ে একটু ভিন্ন মন্তব্য বক্তব্য রাখছেন, আগ্রহী না, একটু সেটা বলবেন। আমি ভ্যাকসিন নেওয়ার পিছনের কারণটা বলি। আমি বাংলাদেশে লকডাউন শুরু হলো কবে, মার্চ থেকে কোভিড এর লকডাউন শুরু হলো। তো ওই সময়টাতে বিএসএমএমইউ মানে আমার হসপিটালে কিন্তু কোভিড ইউনিট চালু হয়নি, কিন্তু নিচে আমরা যে কোভিড টেস্ট করতাম, ফিভার ক্লিনিক বলে আপনারা জানেন, যেখানে কোভিড এর আউটডোর পেশেন্ট দেখা হয়, ওখানে 2-3টা ডিউটি করার পরই কোভিড পজিটিভ হয়ে গেলাম। কিন্তু আমি যখন ডিউটি করে বাসায় আসছি, আমি তো আর বুঝি না যে আমি ইনফেকশন নিয়ে আসছি।
তো দেখা গেল কয়দিন পরে আমার ফুল ফ্যামিলি ইনফেক্টেড। মানে আমার একটা পিচ্চি আছে, আমার পিচ্চিটার বয়স 4.5 বছর, সে পর্যন্ত মানে আমার বাসায় একটা মানুষ বাদ যায় না, এবং সবার ইনফেকশনের সোর্স কিন্তু ছিলাম হচ্ছে আমি। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আমার ডিউটি অ্যাভয়েড করতে পারবো না, আমাকে আমার ডিউটিও করতে হবে, ফ্যামিলিও মেনটেন করতে হবে। তখন থেকে আমার মাথায় আসতেছে যে ব্যাপারটা যে আমাকেই অ্যাকচুয়ালি সবার আগে হচ্ছে প্রোটেকশনে যাইতে হবে, তাহলে কিন্তু বাসার মানুষগুলো সেফ থাকতেছে। তো আমি যথাসম্ভব আমার প্রিকশন সবই মেনটেন করছি, কিন্তু দেখা গেছে যে আমার কলিগরা এর মাঝে অনেক ইনফেক্টেড হয়ে গেছে। শুধু ইনফেকশন না, আমার কলিগ যারা কোমরবিড কলিগ আছে তাদের অনেকে আইসিইউতেও ভর্তি হয়েছে। তো যখনই ভ্যাকসিনটা আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে ভ্যাকসিনটা আমারই প্রথমে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে সবাই একটা ভীতিতে আছে যে ভ্যাকসিন নিব কি নিব না। আমি যদি ভ্যাকসিনটা নেই তাহলে কিন্তু আমার কলিগরা আমাকে দেখা দেখি নিবে, আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে দেখা দেখি নিবে। আর আমার কাছে মনে হয়েছে যে আমি ভ্যাকসিন দেওয়ার জন্য মোটামুটি ফিট, আমার বয়স, তারপরে মনে করেন যে আমার কোনো কোমরবিডিটি নাই। সো আমি এসব চিন্তা করে সাহস করে প্রথম দিনই ভ্যাকসিনটা নিয়ে ফেললাম, এবং ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আল্লাহর রহমতে আমার কোনো প্রবলেমই হয়নি। একটু হালকা শরীর ব্যথা হয়েছিল, আদারওয়াইজ কোনো প্রবলেম হয়নি। এবং আমি যারা ভ্যাকসিন দিয়েছে সবার সাথে তো যোগাযোগ আছে আমার, দেখলাম যে কারোই প্রবলেম হয়নি। আরেকটা কারণ হচ্ছে কেন নিচ্ছে না মানুষ, কেন নিচ্ছে না তার পিছনে কারণ হচ্ছে কেউ কেউ বলতেছে যেটা আমাদের উপর ট্রায়াল চালানো হচ্ছে, ভ্যাকসিনটা তৈরি করছে ইন্ডিয়া। হ্যাঁ, এটা অনেকে ভুল ভাবতেছে, কিন্তু ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিনটা অক্সফোর্ডেরই তৈরি করা। সেরাম ইনস্টিটিউট কিন্তু শুধু বাংলাদেশকে না, সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে সব দেশেই ভ্যাকসিন দেয়। ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিনেরই কিন্তু আপনার ফেজ 3 ট্রায়ালটা অলমোস্ট 10 বছরের মতো চলে। কোভিড এর ক্ষেত্রেও সেম, এটা চলবে কিন্তু ট্রায়াল। তার মানে এই না যে এই ভ্যাকসিন ট্রায়াল আমি নিব না, ভয় পেয়ে নিচ্ছে না, এগুলা কারণ। আপনি মনে করছেন যে সামনে হয়তো বা এই ভীতিটা কেটে যাবে এবং মানুষ এগিয়ে আসবে? এখন আস্তে আস্তে সবাই জানতে পারতেছে, এবং আমি যেটা দেখলাম এখন কিন্তু মানুষ অনেক ইন্টারেস্টেড, ভ্যাকসিন নিচ্ছে এখন অনেকেই। আমরা এবার একটু ঢাকার বাইরে যেতে চাই, খুলনায়। সেখান থেকে আমাদের সঙ্গে আছেন ডক্টর অতীশ কুমার। আপনার কাছে একটু শুনবো আসলে ঢাকার বাইরে কি অবস্থা যদি বলেন, সেখানে কেমন আগ্রহ উৎসাহ দেখছেন, এবং একটা সমালোচনার জায়গা হচ্ছে যে প্রচুর ভিড় ভাট্টা করে মানুষজন ভ্যাকসিন নিতে যাচ্ছেন, সেখানকার পরিস্থিতি কি? ঢাকার বাইরে যখন শুরু হয় 7ই ফেব্রুয়ারি, আমি নিজেও কিন্তু ওই দিন নিয়েছি। তো ওই দিন খুব বেশি কোনো ভিড়, তেমন ভিড় ছিল না খুলনাতে। গতকালও খুব বেশি নয়, সব মিলায় 1200 বা 1300 মতো নিয়েছিল। আজ এই তৃতীয় দিন যখন 40 বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্য ওপেন করা হয়েছে, এটার পর আজ কিন্তু প্রচুর ভিড়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বা খুলনা সিটি কর্পোরেশনে যতগুলো সেন্টার আছে বা উপজেলাতে কয়েকটা কথা বললাম, সব জায়গাতেই ভিড়টা বেড়েছে। আপনি যে দ্বিতীয় যে প্রশ্নটা রাখলেন, সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে নেওয়া, মানে স্বাস্থ্যবিধি মানা। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বা ঢাকার বাইরে আমাদের খুলনাতেও যখন কেউ যাচ্ছে সেখানে উৎসুক বা আগ্রহী লোকের অনেক ভিড়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের সঙ্গে 10 জন, 5 জন, 7 জন, 20 জন, 25 জন এসে একসঙ্গে ভিড় করছেন। তো অবশ্যই এটা স্বাস্থ্যবিধি মানার পর্যায়ে পড়ে না, আমাদের এটা অ্যাভয়েড করা উচিত। খুবই সাধারণ প্রোটোকল, সেগুলো আসলে আপনি বলছেন যে মানার কথা, এবং সেটাতে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে আসলে সবখানেই, সব জায়গাতেই। ডক্টর মোস্তাক হোসেন, আমি আপনার কাছে আসলে একটা যে জিনিসটা জানতে চাইবো, এই যে এই টিকাটা দেয়া হচ্ছে এবং এটার কার্যকারিতা আসলে ঠিক কিভাবে নির্ধারণ করা হবে বাংলাদেশে? কারণ আজকে তো কেবল তৃতীয় দিন, কয়েকজনকে তো দেয়া হয়েছে, মানে তাদের উপর কি নজরদারি করা হচ্ছে, বা ঠিক কিভাবে আমরা বুঝবো যে টিকাটা কাজ করছে কিনা? এটা একটা গবেষণার অংশ হিসেবে সেটা করা হবে, সব দেশেই করা হচ্ছে, শুধু বাংলাদেশ নয়। নির্বাচিত কিছু রোগী, যারা রোগী বলা ঠিক হবে না, টিকা গ্রহীতা যারা নিয়মিত বিরতিতে ল্যাবরেটরি পদ্ধতিতে তাদের পরীক্ষা করা হবে, তাদের মধ্যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি হয়েছে কিনা, এবং প্রতিটি যারা টিকা গ্রহীতা তাদের শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেটি কিন্তু আমাদেরকে লিপিবদ্ধ করে আমাদের রাখতে হচ্ছে, এবং সেটি যারা টিকা উৎপাদন করেছেন তাদেরকেও দিতে হচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এগুলো সারা বিশ্ব থেকেই তারা জোগাড় করছেন। এবং গবেষণার অংশ হিসেবে এই জন্য আমরা যে সম্মতিপত্র নিয়েছি সেখানে বলা হয়েছে যে আমার সংগৃহীত তথ্য গবেষণার কাজে দিতে আমাদের আপত্তি নেই, এটা সম্মতি নিতে হয়। আরেকটা যে প্রশ্ন এর পাশাপাশি আসলে চলে আসে, যেরকম রৌনক জাহান যেটি বলছিলেন যে আপনি ভ্যাকসিনটা নিয়েছেন মূলত নিজের নিরাপত্তার জন্যই, এবং এটি নেবার পর কি আপনি নিরাপদ বোধ করছেন কিনা? প্রথম কথা হচ্ছে যে ভ্যাকসিনের ডোজ আমার 2টা, ঠিক আছে। আমি ফার্স্ট ডোজ নিছি, সেকেন্ড ডোজ আমার এখনো বাকি আছে। আমি সেকেন্ড ডোজ নিব, নেয়ার পরে আমার প্ল্যান হচ্ছে, যেটা সবার আসলে সবাই যেটা, যে আপনি একটা কোয়েশ্চেন করলেন যে টিকা আমার কার্যকর হয়েছে কিনা, এটা আমি কিভাবে জানবো? এটা যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে যে আমি জানতে চাই, তাহলে কিন্তু অ্যান্টিবডি টাইটার করা যায়। হ্যাঁ, সেই অ্যান্টিবডি টাইটারটা করার সিস্টেম হচ্ছে আপনার সেকেন্ড ডোজের
2 সপ্তাহ পরে করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিনটা ইফেক্টিভ কিনা। তাহলে আমার প্ল্যান সেটা হচ্ছে আমি এখন অবশ্যই পুরাতন যেভাবে করে আমি প্রিকশন মেনটেন করতেছিলাম সেভাবেই আমি চলতেছি। আমার সেকেন্ড ডোজ হওয়ার পরে যখন আমি অ্যান্টিবডি টাইটার করে দেখবো যে হচ্ছে আমার টাইটার ভালো আছে, তখন আমি একটু আমার প্রিকশনটা লুজ করতে পারি। আদারওয়াইজ তার আগ পর্যন্ত আমাকে কিন্তু আগের মতো ভাবেই থাকতে হবে। আপনি সবসময় মাস্ক পরুন যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে আমরা করোনা ভাইরাসকে নির্মূল অথবা নিয়ন্ত্রণ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই স্বাস্থ্যবিধিটা মেনে চলতেই হবে। নিঃসন্দেহে এটা একটা বিশাল একটা কর্মযোগ্য ভ্যাকসিন, এবং সেক্ষেত্রে যখন শুরু থেকেই মানুষের মধ্যে এটা নিয়ে একটা ধোঁয়াশা, সন্দেহ বা যেটা বলছিলাম যে ঘাটতি আছে একটা জানার, সেই জায়গাটাতে কি সরকার যথেষ্ট প্রচারণা বা যা করা দরকার সেটা কি করতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? একটু বলবেন। আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত মতামত, আমার মনে হয় সরকার এই বিষয়ে প্রচারণা বা সে কোনো ঘাটতি নাই। কারণ সিটি কর্পোরেশন এরিয়াতে এবং সিটি কর্পোরেশনের বাইরে আমি গ্রাম এরিয়াতে আমি নিজে শুনেছি, সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, মানুষকে উৎসাহিত করা হচ্ছে যে এই টিকাটা আমরা কেন্দ্রে আসলে আমরা এই টিকাটা দিব, এটা কোনো টাকা পয়সা তো লাগবেই না এবং এটা নিরাপদ, এবং এটার যদি কারো কোনো সামান্যতম কোনো সাইড ইফেক্ট দেখা দেয় তার চিকিৎসারও ব্যবস্থা কিন্তু করা হয়েছে। পাশাপাশি একটা বড় সমস্যা ছিল শুরু থেকে রেজিস্ট্রেশন, যখন 55+ এবং কিছু প্রায়োরিটি লিস্টে অ্যাড করা হয়েছিল। তো সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আমি মাইকিং করতে দেখেছি। এই ভীতিটা কিছু মানুষের মাধ্যমে মনে করছেন যে যথেষ্ট সরকার করেছে, কিন্তু যদিও এটা নিয়ে কিন্তু অনেকে এই প্রশ্নটা করছেন যে যথেষ্ট প্রচারণা আসলে হয়নি, আর একটু হয়তো করা যেত বা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যেত। আমরা শেষ দিকে চলে এসেছি, শেষ করতে চাই। দাম জিজ্ঞেস করতেছে সবাই। এটা হচ্ছে আপনার অক্সফোর্ডের যেটা আমরা পাচ্ছি বাংলাদেশে, এটা হচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। এটা কিন্তু এখনো হচ্ছে বাজারে ভাবে করে আসে না, এবং ইন্ডিয়া বাংলাদেশের কাছে এটা যে দিছে এটা পরে হয়তো বাজারে আসবে, বাট এটা প্রাইসটা এরকম হবে যে আমি নেটে দেখলাম 200 রুপি পার ডোজ। 200 রুপি পার ডোজ মানে বাংলাদেশি টাকা কত হবে আপনার? 300 টাকার মতো হবে পার ডোজ। ঠিক আছে, যদি এটা যখন বাজারজাত করা হবে তখন দামটা এরকম হবে আর কি। এখনো বাজারজাত করা হচ্ছে না, এখনো তো হচ্ছে আপনার বাংলাদেশ নিয়ে আসতেছে। তো একটা সময় বাজারজাত অবশ্যই হবে, যদি মানুষের হচ্ছে যখন আপনার ইন্টারেস্ট বাড়বে অবশ্যই বাজারে আনতে হবে। এটা একটা গেল দাম। 3টা ক্যাটাগরিকে দেওয়া হচ্ছে না, একটা ল্যাকটেটিং মাদার, একটা হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেন, আর একটা হচ্ছে 18 বছরের নিচে। ব্যাপারটা হচ্ছে তাদেরকে যে দেওয়া যাবে না তা না, ব্যাপারটা হচ্ছে তাদের উপরে ট্রায়াল হয় নাই, সে কারণে তারা সেফ কি আনসেফ সেটা আমরা জানি না, এজন্য দিচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে 18 বছরের নিচে আপনার কোভিড হইলেও তাদের ক্ষেত্রে মর্টালিটি মরবিডিটি খুবই কম, সে কারণে তাদেরকে আমরা টার্গেট পপুলেশন হিসেবে রাখি নাই। হ্যাঁ, আর বয়সের ব্যাপারটা 55 উপর থেকে শুরু হয়েছে, এখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বয়সটা কমবে। সরকার কিন্তু এখন কম বয়স্কদের কেউ দিবে, এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বয়স কমানো হবে। এই প্রায়োরিটি লিস্টটা কিভাবে সেট করা হয়েছে যে বয়স্করা কোভিডে মারা যায় বেশি, তাই আমাদের উচিত তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়া, সুবিধা করে দেওয়া। তারপরে বলতেছে ভ্যাকসিন দেওয়ার পরে বাংলাদেশের মানুষের এখন কি অবস্থা, মানে রিয়াকশন হয়েছে কিনা। আমি ছোট্ট একটা সিনারিও জাস্ট গতকালকের ঘটনা আপনাদেরকে বলবো। আমাদের বিএসএমএম তে যে ভ্যাকসিন দেওয়া হয় সেখানে প্রতিদিন মোটামুটি 3000 জনের মতো রেজিস্ট্রেশন করে। গতকালকে ভ্যাকসিন আমি প্রতিদিনই যাই একটু দেখতে অবস্থা কি, গতকালকে আমাদের ভ্যাকসিন নিছে 898 জন। দেখেন রেজিস্ট্রেশন করছে 3000, আসছে মাত্র 1000, মানে 1/3 পপুলেশন আসছে, বাকি 2/3 কিন্তু দিতেই আসেনি, রেজিস্ট্রেশন করেও আসেনি, তারা হয়তো ভয় পেয়ে আসেনি। তো আমাদের এই 898 জন কারোই হচ্ছে গতকালকে কোনো রিয়াকশন হয়নি। একজনের 5 মিনিট পরে শরীর একটু চুলকাইছিল, তারপরে ঠিক হয়ে গেছে। আদারওয়াইজ এই 898 জন কেউ এখন পর্যন্ত কোনো রিপোর্ট করে নাই। জাস্ট আমি গতকালকে সিনারিওটা আপনাকে বলতে পারলাম, কারণ এটা আমি জানি। এটা একটা ভালো খবর। আচ্ছা, আমরা অসংখ্য ধন্যবাদ। আমার রনকজান অনেকগুলো বিষয় পরিষ্কার করতে পেরেছেন। অতীশ কুমার আমাদের খুলনা থেকে সেখানকার পরিস্থিতিও জানাচ্ছিলেন। ডক্টর মোস্তাক হোসেন আইইডিসি এর উপদেষ্টা, আপনাদের তিনজনকে ধন্যবাদ, এবং বিবিসি বাংলার সঙ্গে যারা এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন বিবিসি বাংলার ফেসবুক লাইভ করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গে। পরিবেশন করেছেন ফয়সাল তিতুমির। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। চীনের একটি ল্যাবরেটরি থেকে মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন সম্ভাবনা অত্যন্ত কম বলে বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা, যারা চীনের উহান শহর পরিদর্শন করেছেন। ভারত তার ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশকে নেপালে সার রপ্তানির অনুমোদন দিয়েছে। আর ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত নতুন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে বিএসএফ, সেগুলোর একটারও বিচার বা শাস্তি হচ্ছে না বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30, ভারতের সময় 7টায়। শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।